সফল হতে চাই? তাহলে আসেন আমরা একটু স্মার্ট হতে হবে। কি হতে হবে বলেন তো? স্মার্ট। কারণ এই কাজটাকে আমরা বলি স্মার্ট ওয়ার্ক। কি ওয়ার্ক এটা? পৃথিবীতে যতগুলো পেশা আছে সব পেশাগুলোকে সমন্বিত করে একসাথে করলে দুইটা ভাগে ফালানো যায়। একটাকে বলা হচ্ছে হার্ড ওয়ার্ক, আর একটা বলা হচ্ছে স্মার্ট ওয়ার্ক। হার্ড ওয়ার্ক কে করে? এই বিল্ডিংটা 6 তলা, এটা যিনি ড্রয়িং করেছেন সে কি করেছেন? স্মার্ট ওয়ার্ক করেছেন। আর এটাকে যারা আস্তে আস্তে ডে বাই ডে একটা ইটের সঙ্গে আরেকটা ইট জোড়া লেগে 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 উপরে উঠে দিয়ে আসছে, তারা কি করেছেন? হার্ড ওয়ার্ক করেছেন। এখন এই হার্ড ওয়ার্কাররা যে পরিমাণের টাকা পায় তার অনেক বেশি কে পায়? স্মার্ট ওয়ার্কার পায়। ইঞ্জিনিয়ার এটা ড্রয়িং করতে সর্বোচ্চ 4-5 দিন সময় নিয়েছে, আর 4-5 দিনে সে 5 লক্ষ টাকা নিয়েছে। আর যে ভদ্রলোক 5 বছর ধরে মাথায় 20টা করে ইট নিয়ে 5 তলা পর্যন্ত উঠলো নামলো, ও কিন্তু যাওয়ার সময় 5,000 টাকাও নিয়ে যেতে পারে না। ইয়েস অর নো? তাহলে আপনার চয়েস কোনটা? স্মার্ট ওয়ার্কার হতে চান সবাই? যদি স্মার্ট ওয়ার্কার হতে চান তাহলে প্রথম কাজটা কি করতে হবে? না, কষ্ট করতে হবে। কারণ যে ভদ্রলোক ইঞ্জিনিয়ার হয়েছেন, আর্কিটেকচার হয়েছেন, ও সাধারণ ছাত্র চাইতে বেশি কষ্ট করে, বেশি পড়াশোনা করে, সময় নাই, অসময় নাই, রাত নাই, দিন নাই, বই পুস্তক নিয়ে বসে থেকে থেকে বুয়েটে চান্স পেয়েছে। ইয়েস অর নো? আর আমরা যারা সাধারণ ছাত্র, আমরা 2-1 ঘন্টা পড়ে কোনো মতো পাশ করার চিন্তা করেছি। ও আমাদের চাইতে অনেক বেশি কষ্ট করেছে প্রথম জীবনে। ইয়েস অর নো? যার ফলে আজকে সে স্মার্ট ওয়ার্ক করছে। আমার এখানেও তাই। যদি আপনি স্মার্ট ওয়ার্ক করতে চান তাহলে প্রথম জীবনে একটু কষ্ট করতে হবে। কতদিন? আমাকে যদি প্রশ্ন করেন তাহলে আমি বলবো 4 মাস। কয় মাস? আর আপনার জন্য কতদিন লাগবে সেটা আপনি বলবেন। আমি এখানে 4 মাস সময় নিয়ে 6 মাস সময় নিচ্ছিলাম, যে 6 মাসের মধ্যে এই কোম্পানির সর্বোচ্চ জায়গায় আমি গিয়ে সর্বোচ্চ ইনকামটা নিব। সেখানে 6 মাসের জন্য করতে গিয়ে 4 মাসে হয়ে গেছে। আমি কি নিতে চাই? আপনারা নিতে চান এটা? তাহলে আমি বলেছিলাম যে মানুষ কেন শ্রেষ্ঠ, এটার উত্তর কিন্তু আপনারা দিতে পারেন নাই। মানুষের চয়েস নেওয়ার ক্ষমতা আছে। কি নেওয়ার? আচ্ছা, একজন রয়্যাল বেঙ্গল টাইগার যদি জঙ্গল থেকে বের হয়ে আসে বলে যে এখন থেকে কাঁচা মাংস আর খাবো না, পোলাও বিরিয়ানি খাবো, এটা বলার সুযোগ আছে তার? এই চয়েস নেওয়ার সুযোগ আছে? একটা বিড়াল, একটা হাতি, একটা পশু যদি বলে না আর জঙ্গলে থাকবো না, একটা বিল্ডিং এ থাকবো, এই চয়েস নেওয়ার সুযোগ আছে? এই চয়েস নেওয়ার সুযোগ নাই। এটা কার আছে? মানুষের। এখন আপনারা সফল হতে চান, সফল হয়ে কি হবে? সফল হয়ে কি হবে? স্বপ্ন পূরণ করে কি হবে? স্বাবলম্বী হয় কি হবে? এক্স্যাক্টলি। কে বলছে এটা? জীবন সুন্দর হবে। রাইট। কি করতে চাই আমরা? জীবন সুন্দর করতে চাই। সবাই? সবাই? তাহলে মনোযোগ দিয়ে শুনবেন। জীবন যারা সুন্দর করতে চান তাদেরকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে যে জীবনের সমষ্টি কি বা কাকে বলে? জীবনের সমষ্টি কাকে বলে? তার মানে আমরা অনেক কিছু জানি না। বুঝতে পারছেন? জীবন 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 সুন্দর করতে চাই, জীবনের সমষ্টিকে এটাই জানি না। আজকে শুনেন আমার কাছ থেকে। জীবনের সমষ্টি হচ্ছে বি এন্ড ডি। বি ফর বার্থ, ডি ফর ডেথ। জন্ম থেকে মৃত্যুর মাঝখানে যেটা, এটা জীবনের সমষ্টি। এখন আপনি এই জীবনের সমষ্টিতে ভালো কিছু করতে পারেন, মন্দ কিছু করতে পারেন, যার ফলে একটা লেটার আছে মাঝখানে। এই লেটার নাম হচ্ছে কি? সি। বি এবং ডি এর মাঝখানে কি আছে? সি। ভেরি ইম্পর্টেন্ট লেটার। এ বলছে সি ফর হচ্ছে চয়েস, সি ফর হচ্ছে চেঞ্জ। এখন জীবনকে সুন্দর করার জন্য চয়েসটা কার? কার চয়েস? আপনি সুন্দরও করতে পারেন, বসে বসে গাঁজাও খাইতে পারেন, যেটা আপনার চয়েস। গাঁজা খাইলে শেষ, আর গাঁজা না খেয়ে অন্য কিছু করলে জীবন সুন্দর হবে। ইয়েস অর নো? তাহলে চয়েসটা কার? আল্লাহ মানুষকে পাঠিয়েছেন, আপনাকে আমি আমাদের সবাইকে চয়েস দিয়েছেন। চয়েসটা কি? দিস ইজ দ্য রাইট ওয়ে এন্ড দিস ইজ দ্য রং ওয়ে, হুইচ ইজ দ্য বেস্ট অর বেটার ফর ইওর লাইফ। ইউ হ্যাভ টু চয়েস। বলে নাই এটা দিয়ে তোমাকে চলতেই হবে, আবার এটা বলে নাই এটা দিয়ে তোমাকে চলতে হবে। বলছে তোমার জন্য সুন্দর, তুমি এটা চয়েস করে নাও। এটা দিয়ে গেলে যাবা কোথায়? স্বর্গে, আর এটা গেলে নরকে।
এটা গেলে জান্নাত, এটা দিয়ে জাহান্নাম। এখন চয়েসটা কার? আপনার। ভালোভাবে পড়াশোনা করলে, জীবন সুন্দর করার জন্য পরিশ্রম করলে, প্ল্যানিং করলে, ডিজাইন করলে, লক্ষ্য নির্ধারণ করলে সফল হবেন। আর এগুলো ছাড়া যদি শ্রম দেন, কষ্ট করেন, তাহলে ব্যর্থ হবেন। চয়েস আপনার। চয়েস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ। এই চয়েস হচ্ছে, আমরা যারা ভুল চয়েস নেই সারা জীবন আফসোস করি, আর যারা রাইট চয়েস নেই তারা সারা জীবনে হ্যাপি থাকে। এখন চয়েস কোনটা নিব? রাইট না রং? রাইট চয়েস দিতে চাই। ইয়েস অর নো? যে ছেলেটা বা যে মেয়েটা জীবনে প্রথম জীবনে একটা রং চয়েস নিল, দেখেন সারা জীবন সে কষ্ট করছে। প্রথমে দেখছে চাকচিক্য মার্কা ছেলেটা, হিরো মার্কা ছেলে, ওইটারে পছন্দ করেছে। বাবা মা বাধা দেওয়ার পরে ওই ছেলেটার সঙ্গে তার রিলেশনশিপ বিল্ড আপ করে সারাটা জীবন তার সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়ে বাবা মাকে উপেক্ষা করে চলে গেল তার সঙ্গে। যাওয়ার পরে কি হলো? ওই ছেলেটাতে বসে বসে গাঁজা খায়, এটা তো জানতো না। ওটা যে নেশাখোর, ওটা যে সবচেয়ে জঘন্য মানসিকতার, এটা সে জানতোই না। যাওয়ার পরে তার সমস্ত চরিত্র তার উপর প্রভাব ফেলা শুরু করলো। আর এই সারাটা জীবন এই ছোট মেয়েটা ওই তার অত্যাচারে কষ্টে ধাবিত হতে শেষ হয়ে গেল। এই জন্য জীবনে যারা ইয়াং ছেলে মেয়েরা আছো, তোমাদের জীবনের সবচেয়ে বড় জায়গায় যেটা রাইট চয়েস দিতে হবে। ছেলেটা যেমনই হোক, সে স্রষ্টাকে বিশ্বাস করে। ছেলেটা যেমনই হোক, দেখতে যা হোক, ও একজন ইমানদার, ও একজন ভালো মানুষ, পরিশ্রমী মানুষ, শিক্ষিত মানুষ, তারে বেছে নেন। এখন টাকা পয়সা নাই, সে একসময় আপনাকে হ্যাপি বানাবে। আর মেয়েদের ক্ষেত্রে তাই। তোমরা ছেলেরা ওই নায়িকা মার্কা মেয়ে পছন্দ করবা না। একটা ছেলেকে যদি জিজ্ঞাসা করা যায় যে বাবা তোমার পছন্দ কেমন, বলবে যে নায়িকার মধ্যে একটা মেয়ে পছন্দ। আচ্ছা, নায়িকাকে বিয়ে করলেও বাসায় গিয়ে কি কাজকর্ম করবে? ও কি করবে? অভিনয় করবে, অ্যাক্টিং করবে। ওর কাজই তো ওইটা। ও টিকটক ফিকটক কি বলে এগুলা, এইগুলোতে থাকবে সারাদিন ব্যস্ত। তুমি ভাত খাইছো, তোমার মায়ের সেবা করতে হবে, তোমার বাবার সেবা করতে হবে, সব উল্টে যাবে। অতএব মেয়েটা শ্যামলা হোক, কালো হোক, সে বাবা মায়ের আদর্শে বড় হচ্ছে, সে সামাজিকতা মেনটেন করে, সে উগ্র না, সে আধুনিকতার নামে উগ্রতা প্রকাশ করে না, ওইরকম একটা মেয়েকে বিয়ে করো, তোমার বাড়িটা জান্নাত হয়ে যাবে। চয়েসটা ইম্পর্টেন্ট। এই চয়েস যদি ভুল করি, চেঞ্জ করতে করতে আর মিলবে না। একবার যদি ভুল করে যাও, আমি বলতে চাই চয়েসের কারণে ছোট্ট একটা ছেলে, মাত্র 5 বছর বয়স, বসবাস করে যাচ্ছে আফ্রিকা মহাদেশের ছোট্ট দেশ কেনিয়ায় বসবাস করে। স্কুলে বসে, স্কুলের বেঞ্চের শেষের দিকে গিয়ে বসে, দেখতে কালো, কুচকুচে চুলগুলো কোকড়ানো। প্রতিদিন সে সবার শেষে বসে। কেন? যারা সামনে বেঞ্চে বসে তারা একটু এস্টাবলিশ ফ্যামিলি, ওর পরিবারটা একটু দরিদ্র ফ্যামিলি, ও পিছনেই বসে। ঘটনাক্রমে একজন স্কুল পরিদর্শনে এসেছেন। স্কুল পরিদর্শক এসে সবাইকে জিজ্ঞাসা করছে, তোমাদের স্বপ্ন কি, চয়েস কি, বড় হয়ে কি হবা? সামনে ছেলেরা কেউ বলছে ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, এইটা কেউ সেইটা। এদের চয়েস শুনে পিছনে বসা ওই ছেলেটা একটু খিলখিল করে হেসে দিয়েছে। যখন সে হাসছে এদের চয়েস শুনে, পরিদর্শক মাঝখানে ছেলেদেরকে জিজ্ঞাসা করা বন্ধ করে দিয়ে ওকে দাঁড়াইছে, তুমি দাঁড়াও। কেন? তুমি ওদের চয়েস শুনে হাসছো, এবার তোমার চয়েস বলো, তুমি বড় হয়ে কি হতে চাও? ওই 1 সেকেন্ড সময় না নিয়ে বলছে, আই ওয়ান্ট টু বিকাম দ্য প্রেসিডেন্ট অফ আমেরিকা। আমি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই। যে শুনছে, প্রশ্নকর্তা অবাক হয়ে তাকে বলছে, আর ইউ ক্রেজি? তুমি কি পাগল? হাউ ইজ ইট পসিবল? তুমি বসবাস করে কেনিয়ায়, কেনিয়ার প্রেসিডেন্ট হতে চাইলেও মেনে নেওয়া যাইতো, তুমি আমেরিকার প্রেসিডেন্ট হবা কিভাবে? বাচ্চাটাকে নিয়ে বাইরে যান, কষ্ট পাচ্ছে, ওকে নিয়ে বাইরে যান, বাতাস খাওয়ান একটু। ছোট বাচ্চা, অনেক কষ্ট হচ্ছে, বাইরে নিয়ে যান। না, ফ্যানের নিচে বসেন। এদিক দিয়ে আসেন, আপনি সামনে দিয়ে চলে আসেন। এই বেটা, ওকে, বাচ্চা মানুষ, গরম পাই, অনেক গরম লাগছে ওকে। আমাদের তো অবস্থা খারাপ। ওকে নিয়ে একটু বাইরে যান, এদিক দিয়ে আসেন, সামনে দিয়ে আসেন, তাড়াতাড়ি সহযোগিতা করে। এদিক দিয়ে আসেন, ওনাকে একটু আসতে দেন। ম্যাডাম, একটু আসতে দেন। হ্যাঁ, আসেন, চলে আসেন, আসেন, চলে আসেন। এই বাবা, উঠো তো, তুমি একটু উঠো।
আপনি এদিক দিয়ে ওকে নিয়ে একটু বাইরে যান। আবার চুপ হয়ে গেলা। ওকে, হ্যাঁ আপনিও বাচ্চা নিয়ে একটু বাইরে যান, আপনার একটু রেস্ট নেন বাইরে গিয়ে। এই ছেলেটা যখন বলছে তাকে বল তুমি কি পাগল, তুমি কেনিয়ায় বসবাস করে আমেরিকার প্রেসিডেন্ট হতে চাও, কিভাবে সম্ভব? ও বলছে আই ডোন্ট নো হাউ ইজ ইট পসিবল ফর মি বাট ইটস মাই চয়েস, ইটস মাই বিলিভ। তুমি আমার পছন্দ জানতে চাইছো, পছন্দ আমার একটাই, আমি ওইটাই হতে চাই। আর কেমনি হবে এটা আমার জানার দরকার নেই, আমার পছন্দ একটা, আমি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই। এর মধ্যেই 43 বছর চলে গেছে। কত বছর? 43 বছর চলে গেছে। 43 বছর পরে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত হয়ে প্রেসিডেন্ট ভবনে প্রথম অফিস কার্যক্রম শুরু করেছে। সাংবাদিকরা প্রথম দিন গিয়ে ইন্টারভিউ নিতেছে, গিয়ে প্রথমে বলতেছে মিস্টার প্রেসিডেন্ট, রাইট নাও ইউ আর প্রেসিডেন্ট। এই ম্যাডাম এখানে কথা বলা যাবে না, ফোন বন্ধ করেন। আপনারা এখানে কথা বলেন কেন? মিস্টার প্রেসিডেন্ট, রাইট নাও ইউ আর প্রেসিডেন্ট, হোয়াট ইজ ইউর ফিলিংস? আপনার অনুভূতি কি বলেন? আপনি প্রেসিডেন্ট, শুধু প্রেসিডেন্ট না, আমেরিকার ইতিহাসে কালো চামড়া মানুষের প্রথম এই হোয়াইট হাউসে আসা। সাদা চামড়ার মানুষ সবাই যেতে আমেরিকার হোয়াইট হাউসে, আপনি একমাত্র প্রেসিডেন্ট যে কালো চামড়ার মানুষ। ও জবাব দিতেছে ইটস জাস্ট নট মাই ফিলিংস, ইটস মাই চয়েস, ইটস মাই বিলিভ। আজকে থেকে 43 বছর আগে আমি যখন প্রাইমারিতে পড়তাম তখন আমি এই চয়েসটা নিয়েছিলাম যে আমি বড় হয়ে একদিন আমেরিকার প্রেসিডেন্ট হব। আমার চয়েস, আমার বিশ্বাস আজকে আমাকে আমেরিকার প্রেসিডেন্ট বানাই দিয়েছে মিস্টার বারাক ওবামা। তাহলে মানুষ যদি একটা রাইট চয়েস নেয় আর এই চয়েসটাকে যদি সে বিশ্বাস করতে পারে, তার জীবনে এটা বাস্তবায়ন হয়ে যায়। এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়, এটা হচ্ছে একজন বিখ্যাত রাইটার আজকে থেকে 100 বছর আগে একটা বই লিখেছেন। এই বইটা লিখতে গিয়েও তৎকালীন আমেরিকার 100 জন সফল মানুষকে তিনি জিজ্ঞাসা করেছিলেন হোয়াট ইজ দ্য সিক্রেট অফ ইউর সাকসেস, হোয়াট ইজ দ্য সিক্রেট অফ ইউর সাকসেস। এই 100 জন মানুষের কাছ থেকে যে তথ্যটা পেয়েছিলেন ওইটা উনি ওনার বইয়ে এক লাইনে লিখে গেছেন। বইটার নাম হচ্ছে থিঙ্ক গ্রো রিচ, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। নেপোলিয়ন হিল নামের একজন মানুষ, উনি এই বইটা লিখেছেন। লেখকের নাম কি বললাম? নেপোলিয়ন হিল। উনি এই বইটা লিখতে গিয়ে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, চিন্তা করো বড় হওয়ার জন্য, ধনী হওয়ার জন্য, উনি তখন ওখানে এক লাইনে লিখে গেলেন হোয়াট এভার হিউম্যান মাইন্ড ক্যান কনসিভ এন্ড বিলিভ হি ক্যান অ্যাচিভ। বাংলাটা হচ্ছে কোন মানুষ যদি কোনো কল্পনা করে, চিন্তা করে, ওটাকে যদি সে বিশ্বাস করে, ওটা তার জীবনে বাস্তবায়ন হয়ে যায়। বড় সমস্যা হচ্ছে আমরা চিন্তাই করতে পারি না, বড় করে বড় হওয়ার ভাবনাই করতে পারি না, প্ল্যানিং করতে পারি না। ভয় পেয়ে যাই যে আমার বাবা কৃষক, আমি কেমনে ডিসি হব? আমার বাবা হচ্ছে একজন সাধারণ মানুষ, আমি কিভাবে এসপি হব? আমার বাবা একজন সাধারণ মানুষ, আমি কেমনে মন্ত্রী হব? আমার পরিবারটা একটা দরিদ্র ফ্যামিলি থেকে বড় হচ্ছে, আমি কিভাবে প্রধানমন্ত্রী হব? এই যে আমাদেরকে ছোট পিছনের অতীতগুলো টেনে টেনে নিয়ে যায়, আমাদের চিন্তাগুলোকে একটা ছোট জায়গায় বেঁধে ফেলছে। আমরা বড় হওয়ার স্বপ্ন হারিয়ে ফেলছি। আজকে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, এখানে যারা বসে আছেন জাস্ট চিন্তাটা পরিবর্তন করেন, বড় চিন্তা করেন, সফলতা বড় আসবে ইনশাআল্লাহ আপনার কাছে। সফলতা বড় চলে আসবে, চিন্তা বড় করবেন। তাহলে আপনাকে স্মার্ট হতে হবে। স্মার্ট হওয়ার জন্য প্রথমে যেটা শুরু করতে হবে, সে প্লিজ এন্ড থ্যাংক ইউ। যে কোনো কথা বলার আগে প্লিজ দিয়ে শুরু করবেন। যেমন ওই ভদ্রমহিলা আসতেছে, উনি যদি বলতো প্লিজ একটু আমাকে যেতে দেন, যারা সহযোগিতা করলো যাওয়ার সময় সে বলতে পারতো থ্যাংক ইউ সো ভেরি মাচ বা থ্যাংক ইউ। এটা হচ্ছে একজন স্মার্ট মানুষের অ্যাটিটিউড। এটাকে বলা হয় অ্যাটিটিউড, যে আমাকে একজন মানুষ হেল্প করছে, সহযোগিতা করছে বা করছে না, তাকে আমি ধন্যবাদ জানাবো। আজকে থেকে আমরা স্মার্ট হতে চাই। তাহলে শুরু হবে কি দিয়ে? প্লিজ এন্ড থ্যাংক ইউ দিয়ে। মনে থাকবে? হাজবেন্ডের কাছে কিছু চাইলো প্লিজ এটা একটু দাও, ঠিক আছে কিনা? ওয়াইফের কাছে কিছু চাইলো কি বলবেন? প্লিজ একটু দাও। যদি আপনি হন মনে করেন স্যার আমি থ্যাংক ইউ বলবো না, তো যা যা করলো বলেন ইয়েস অর নো, দোয়া করে দেন, কিন্তু কিছু একটা দিতে হবে। ইয়েস অর নো? কি দিতে চাই? এটা যখন দিবেন আপনি, এটাকে বলা হয় বিজনেস মাইন্ডেড, গিভ এন্ড টেক, ট্রানজাকশন। ট্রানজাকশন যদি ক্লিয়ার হয়, কমিউনিকেশন ক্লিয়ার হয়,
তাহলে ওখান থেকে আউটপুট আসে, ইয়েস অর নো? তাহলে আমরা যারা বিজনেস করতে চাই আমাদেরকে কি হতে হবে? বিজনেস মাইন্ডেড হবে। বিজনেস মাইন্ডেড না হলে হবে না। আপনি কারো কাছে চাইতেই থাকবেন শুধু, আর কিছু দিবেন না, তাহলে হবে না। আগে আপনাকে দিতে হবে, তাহলে আপনি পাবেন। কি দিতে রাজি আছেন? একটা ফকির, সে একটা প্ল্যাটফর্মে রেগুলার ভিক্ষা করত, প্রতিদিন ভিক্ষা করত। ভিক্ষা করার পরে সে ওইটাতে তার সংসার চলত। তো একজন ছুটকোটওয়ালা মানুষকে দেখতে পেয়ে সে তার কাছে গেল, গিয়ে সে বলল, স্যার আমাকে কিছু সাহায্য করেন, আমাকে কিছু ভিক্ষা দেন। তো ভদ্রলোক তার দিকে তাকিয়ে বললো, ঠিক আছে তোমাকে আমি ভিক্ষা দিতে পারি, তোমাকে ভিক্ষা দিলে তুমি আমাকে বিনিময়ে কি দিবা? ফকির আশ্চর্য হয়ে বলছে, এইটা তো আমাকে কেউ প্রশ্ন করে নাই কখনো, আর আমি তো নিজেই ফকির, আমি আপনাকে কি দিব? না, তোমাকে কিছু একটা দিতে হবে, তাহলে আমি ভিক্ষা দিব। তুমি চিন্তা করে আসো, ভাবো, তারপরে আমার কাছে আইসো, আমি তোমাকে ভিক্ষা দেবো। তার আগে ভিক্ষা দিব, কারণ আমি একজন ব্যবসায়ী মানুষ, আমি সবসময় ট্রানজেকশনে পছন্দ করি। তোমাকে কিছু একটা দিতে হবে আমাকে, তুমি কি দিবা সেটা চিন্তা করে আমাকে বইলো, তারপর আমার কাছে আইসো। ফকিরের তো মাথা নষ্ট, হায় হায় কি বলে গেল। এতদিন ভিক্ষা করি, কেউ কোনোদিন কিছু চাইলো না। এই ভদ্রলোক জ্ঞানী, শিক্ষিত, মার্জিত, আবার আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, বাট একটা কথা দিয়ে বলছে, তুমি কি দিতে পারো? তোমারও তো দেওয়ার কিছু আছে। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, আমি কি দিতে পারি, আমার কি রেল লাইনের পাশে কিছু ঘাস ফুল ফুটে এসেছে, অনেক সুন্দর করে অনেকগুলো ঘাস ফুল ফুটছে। ও চিন্তা করলো, এত সুন্দর সুন্দর ফুল, একটা একটা করে তোলা শুরু করলো। তোলার পরে বলছে, আচ্ছা এতগুলো ফুল তুললাম, তাহলে আমাকে আজকে থেকে যারা ভিক্ষা দিবে, আমি একটা ফুল তো তাদের হাতে দিতে পারি। মজার বিষয়, সে ফুলগুলো নিয়ে আবার প্ল্যাটফর্মে বসলো। এরপরে সাধারণ মানুষের সাথে ভিক্ষা চায় আর একটা করে ফুল দেয়, মানুষ খুব খুশি হয়ে চলে যায়। আগে তো অনুগ্রহ করে দয়া করে ভিক্ষা দিত, এখন খুশি মনে যাচ্ছে, এটাও তার কাছে ভালো লাগছে যে আমার কাছে এখন দয়া করে কেউ ভিক্ষা দেয় না, আমাকে খুশি মনে তারা ভিক্ষা দিচ্ছে। তার মানে এই ট্রানজেকশন হচ্ছে, আমি কিছু দিচ্ছি। ও রেগুলার ফুল দেওয়া শুরু করবে, ফুল দিয়ে এখন মানুষের ব্যবসাও, ওর ভিক্ষাও কিন্তু বেড়ে গেছে, মানুষ ভিক্ষা বেশি বেশি দেয় না। তখন সে চিন্তা করছে, এখন তো ভিক্ষার টাকা বেড়ে গেল, টাকাও জমা থাকে সংসারে খরচ করার পরে, তাহলে আমি একটা কাজ করি, ঘাস ফুল না দিয়ে আমি তো একটা ফুলের দোকান থেকে ফুল কিনে নিয়ে আসে, ভালো ফুলগুলো, গোলাপ ফুল, রজনীগন্ধা, এগুলো দিতে পারি। ও কি করলো, একটা দোকান থেকে গিয়ে ফুল নিয়ে আসে পাইকারি দরে, এখন সব ভিক্ষুক যাদের কাছে ভিক্ষা করে তাদেরকে ফুল দেয়। ফুল দিতে সে চিন্তা করলো, না আমি আর ফুল দিব না, ফুল বিক্রি করবে, আমি কারোর কাছে ভিক্ষা চাবো না। এই যে সে ফুল বিক্রি করা শুরু করলো, ফাইনালি ফুল বিক্রি করতে 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 একদিন দেখা গেছে এই ভদ্রলোক ওই শহরের সবচেয়ে বড় ফুল ব্যবসায়ী হয়ে গেছে। সমস্ত ব্যবসায়ীদের একটা সংগঠন আছে না, জেলা ভিত্তিক আছে, জাতীয় পর্যায়ে আছে, আছে কিনা? এফবিসিসিআই, এই একটা সম্মেলন হচ্ছে। এই ভদ্রলোক ব্যবসায়ী, সেরা ব্যবসায়ী, ওই ফকিরও ওইখানে ইনভাইটেশন পাইছে, আর এই যে বড় ব্যবসায়ী উনিও কিন্তু সেখানে ইনভাইটেশন পাইছে। আবার ঘটনাটা কারণে একই গাড়িতে তারা যাচ্ছে। তো ফকির তো তাকে চিনে ফেলছে। ফকির যায় বলছে, স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি কে? স্যার আপনি আমাকে চিনতে পারছেন না, আজকে থেকে 5 বছর আগে বা 7 বছর আগে আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল, আপনি আমাকে একটা তথ্য দিয়েছিলেন, ওই তথ্যের কারণে আজকে আমি আপনার সঙ্গে একই পর্যায়ে, একই লেভেলে একটা অনুষ্ঠানে যাচ্ছি। বলেন তো কি ব্যাপারটা ছিল? স্যার আমি একদিন প্ল্যাটফর্মে আপনার কাছে ভিক্ষা চেয়েছিলাম, ভিক্ষা চাওয়ার পরে আপনি বলছিলেন যে দেখো তুমি ভিক্ষা করো কেন, তুমি ভিক্ষা করলে তো ভিক্ষা করো, তুমি ভিক্ষার বিনিময়ে কি দিবা? কারণ আমি একজন ব্যবসায়ী, আমি ব্যবসায়ী মানুষদের পছন্দ করি, যারা ব্যবসায়ী মাইন্ডেড তাদেরকে পছন্দ করি। স্যার ওই কথাটা আমার এত কাজে লেগেছে, আমি ভিক্ষা করতে করতে মানুষকে ফুল দেওয়া শুরু করেছি, ফাইনালি ফুল বিক্রি করে শুরু করে আজকে এই শহরের সবচেয়ে বড় ফুল বিক্রেতা হয়েছে। তাহলে আমি যে কথাটা আপনাকে বুঝাতে চাই, আপনার কাছে যদি কিছু না থাকে অন্তত থ্যাংক ইউ দিবেন, ইয়েস অর নো? কিছুই না থাকে একটু দোয়া করে দিবেন, ইয়েস অর নো? তাহলে মানুষের সঙ্গে কি হবে, কমিউনিকেশনটা সুন্দর হবে। এটা করতে পারলে রিলেশনশিপ বিল্ড আপ হবে, ব্যবসা হবে, ইয়েস অর নো? তাহলে থ্যাংক ইউ, প্লিজ এন্ড থ্যাংক ইউ বলবো আমরা এখন থেকে। বাচ্চাদেরকেও শিখাবো, ছোটদেরকেও শিখাবো, তাদেরকেও গড়ে তুলবো, যেন আমরা একটা আধুনিক স্মার্ট মানুষ হতে পারি, ইয়েস অর নো? তারপরে এম দিয়ে বলছে মেক ফ্রেন্ডস এন্ড বি কাইন্ড। এই ব্যবসা করতে হলে যে ব্যবসায় করেন না কেন, আপনার যত বন্ধু বান্ধব থাকবে তত ব্যবসা ভালো হবে, ইয়েস অর নো? এজন্য বন্ধু বান্ধব বাড়াবো আর একটু উদার হব। আপনার দোকানে আপনার কাছে কেউ আসলে অন্তত একটা চায়ের অফার করেন,
একটা পান খাওয়ার অফার করেন, একটা বিস্কিট খাওয়ানোর অফার করেন, এই উদারতা যখন থাকবে আর যখন খাওয়াবেন দেখবেন আপনার ব্যাপারে তার ভিতরে একটা পজিটিভনেস গ্রো হবে। ইয়েস অর নো? তো এটা একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর। এটা একটু উদার হবো, কৃপণ হবো না। উদারতা থাকলেই মানুষের সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করা যায়। অ্যারাইভ অন টাইম এন্ড বি রেডি এন্ড প্রিপেয়ার্ড টু লার্ন। সব সময় একটা সিস্টেমের মধ্যে জীবন যাপন করব, টাইম মতো ঘুমাবো, টাইম মতো ঘুম থেকে উঠবো, আর শেখার ব্যাপারে সব সময় প্রস্তুত থাকবো, কোনো অজুহাত দেখাবো না। আমাদের অনেক বেশি অজুহাত, আজকে কিন্তু অনেক অজুহাত দেখাইছিলাম, তারপরেও জোর করে নাসর বান্দা আপনাদের আপলাইন, আপনাদেরকে তারা ইনভাইট করছে, আপনাদেরকে ধরে নিয়ে আসছে। ইয়েস অর নো? মাঝখানে কিন্তু অনেক অজুহাত দেখাচ্ছে, শুক্রবার দিন এটা কাজ ওইটা কাজ। আচ্ছা, আজকে যদি না আসতেন তাহলে এই কোম্পানির সম্পর্কে ধারণাটা পাইতেন আপনি? আপনার যেখানে একটা সুযোগ আছে সেই সুযোগটা আপনার হাতছাড়া হতো কিনা বলেন তো? সো আপনি আসছেন, আজকে একটা সিদ্ধান্ত নিতে পারবেন, আর সিদ্ধান্ত যদি আপনার পক্ষ থেকে সঠিক হয় তাহলে আপনি শুধু না, আপনার এলাকার অনেক মানুষ কর্মসংস্থান পাবে, আপনার এলাকার অনেক মানুষ ভালো থাকার সুযোগ পাবে, আপনার মাধ্যমে অসংখ্য মানুষের জীবন পরিবর্তন হবে এবং আপনি ইতিহাসের অংশ হবেন ইনশাআল্লাহ। তাহলে আর দিয়ে বলতে রেসপেক্ট ইউর সেলফ এন্ড আদার্স। নিজেকে সম্মান করেন, অন্যকে সম্মান করা শিখবেন। সম্মান না করলে সম্মান পাওয়া যায় না। প্রথমে নিজেকে সম্মান করবেন, তাহলে পৃথিবী আপনাকে সম্মান, আর অন্যদেরকে সম্মান করবেন এবং ট্রাই ইউর বেস্ট। এইভাবে যদি আপনি সর্বোচ্চ চেষ্টাটা করেন, আপনি একদিন স্মার্ট মানুষ হবেন। স্মার্ট মানুষ হলে এই স্মার্ট ব্যবসায় আপনি সফল হবেন ইনশাআল্লাহ। স্মার্ট হয়ে গেছেন, এখন বলছে এভরি সাকসেস স্টোরি স্টার্ট এ ড্রিম। প্রত্যেকটা সফলতার গল্প শুরু হয় স্বপ্ন দিয়ে। স্বপ্ন আছে আমাদের? সবার স্বপ্ন আছে তো? স্বপ্ন আছে? ওই যে একদম ফিক্সড হয়ে গেছে। স্বপ্ন নাই? স্বপ্ন ছাড়া বাঁচা যায় না, স্বপ্ন ছাড়া কেউ বাঁচতেও পারে না। বাস্তব উদাহরণ আমি আপনাদেরকে দিব, যদিও একটু আপনাদের সময় নিচ্ছি। বাস্তব উদাহরণটা কি? আপনারা যারা ফেসবুকে রেগুলার, আপনারা সবাই খবরটা জানেন। আজকে থেকে 1.5 বছর আগে ঢাকায় একজন মানুষ ধানমন্ডিতে তার বাসায় লাইফে এসে, মোবাইলের লাইফে এসে সে তার মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করে। এই খবরটা আপনারা জানেন না সবাই? কেন আত্মহত্যা করেছেন জানেন? কারণ তার স্বপ্ন ছিল না। তার ওয়াইফ ছোট একটা ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়া পড়াশোনার জন্য গেছে, আর ফিরে আসে। একটা মাত্র মেয়ে, মেয়েটাকে বিয়ে দিয়েছে বাংলাদেশের নায়ক রিয়াজের সঙ্গে। আর ওই মেয়েও স্বামীকে নিয়ে ব্যস্ত, বাবার কেউ খেয়াল রাখে না। ধানমন্ডিতে বাড়ি, গার্মেন্টস এর ব্যবসা। তারপর ওই মানুষটা একসময় দেখলো যে আমার তো কেউ নাই, তাহলে আর বেঁচে থেকে লাভ কি, স্বপ্নই নাই তার। মাত্র 54 বছর বয়সে এই মানুষটা নিজের লাইসেন্সকৃত পিস্তল দিয়ে সবার কাছে ক্ষমা চেয়ে ডাইরেক্ট শুট করে সে ওখানে মারা যায়। বললো যে আমার আর বেঁচে থাকার ইচ্ছা হচ্ছে না। কেন? আমার আপনজনরা আমার কাছে নাই, বেঁচে থাকার স্বপ্নও নাই। আর এই স্বপ্ন না থাকার কারণে সম্ভাবনা একটা মানুষ, সফল একজন মানুষ, সলভেন্সি একজন মানুষ, সে নিজের জীবন নিজে হত্যা করল। অপর প্রান্তে 7 দিন পরে আরেকটা খবর ভাইরাল হয়েছিল, সেটা হচ্ছে কুমিল্লায় 95 বছরের একজন অ্যাডভোকেট। কত বছর? নাম হচ্ছে অ্যাডভোকেট ইসমাইল হোসেন। ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন ঘটনা। এই ইসমাইল হোসেন 95 বছর বয়সে এসে সেও দেখলো সে একা হয়ে গেছে। তার ছেলে মেয়েরা সবাই ইস্টাবলিশ, কেউ ঢাকায়, কেউ অমুক জায়গায়, কেউ সেটেল হয়েছে আমেরিকায়, অস্ট্রেলিয়ায়। ওই ভদ্রলোকের ওয়াইফও মারা গেছে অনেক আগে, তিনি একা। উনি আবার এই ঘটনাটার সঙ্গে মিলাই বলছে আমি কিন্তু আত্মহত্যা করব না। কেন? আমার স্বপ্ন আছে। আমার কি আছে? আমার স্বপ্ন আছে, আমি আরো বাঁচতে চাই। উনি এই 95 বছর বয়সে এসে 30 বছরের একটা মেয়েকে বিয়ে করে আবার জীবন শুরু করে সুন্দর জীবন যাপন করছে। যে ভদ্রলোকটা 54 বছরে মারা গেল, ও কি আরেকটা বিয়ে করতে পারতো না? কিন্তু কি ছিল না তার কাছে? স্বপ্ন ছিল। আর এই লোকটার স্বপ্ন আছে, সে 95 বছর বয়সে চ্যালেঞ্জ গ্রহণ করছে। ইয়েস অর নো? আপনার ভাববেন ভাই আমার তো বয়স হয়ে গেছে, অনেকে বয়স্ক মানুষ আছেন এখানে, যে আমার আবার স্বপ্ন কই, আমিও তো স্বপ্ন দেখি না। আসছে আপনি আপনার ছেলেকে নিয়ে স্বপ্ন দেখেন, আপনার মেয়েটাকে নিয়ে স্বপ্ন দেখেন। মেয়েটা এটা করবে, ছেলেটা এটা করবে, ছেলেটাকে একটা ভালো পজিশনে নিয়ে যাব। আপনার ভিতরে স্বপ্ন আছে বিধে আপনি বেঁচে আছেন এখনো। যেদিন স্বপ্ন শেষ হয়ে যাবে
ওদিন দেখবেন আপনিও আর বাঁচতে চাইবেন না। সো আমাদের স্বপ্ন আছে, আমরা প্রকাশ করতে পারি না। স্বপ্ন কি আছে? স্বপ্নটা কখন দেখেন? রাতে ঘুমিয়ে ঘুমিয়ে। মাশাআল্লাহ, যারা রাতে স্বপ্ন দেখে এটাকে স্বপ্ন বলে না, এটাকে দুঃস্বপ্ন বলা হয়। যে স্বপ্ন দেখার পরে রাতে ঘুম আসে না, সেটাই হচ্ছে স্বপ্ন। আমাদের ঘুম হয়, জেগে থাকি না, বিছানায় পড়লে ঘুমিয়ে পড়ি, আবার সারাদিন ঘুমাই, রাতে ঘুমাই, এইভাবেই স্বপ্ন দেখতে থাকি। তাতে স্বপ্ন কখনো পূরণ হয় না। আপনাকে এমন একটা স্বপ্ন দেখতে হবে, স্বপ্নকে বিশ্বাস করতে হবে, বাস্তবায়ন পর্যন্ত সুস্থ রাখার জন্য যতটুকু ঘুমানোর প্রয়োজন 6 ঘন্টা ঘুমাবো, আর বাকি পুরো সময়টা স্বপ্ন পূরণের কাজে ব্যস্ত থাকবো। তাহলে স্বপ্ন পূরণ হবে। স্বপ্ন পূরণ করতে হবে, এবং আপনি যে হিউম্যান বিং এটা প্রমাণ করতে হবে। এখানে বলছে ইফ ইউ ফিল পেইন ইউ আর অ্যালাইভ, ইফ ইউ ফিল আদার্স পেইন ইউ আর হিউম্যান বিং। আপনি যদি ব্যথা অনুভব করেন তাহলে আপনি বেঁচে আছেন, আর আপনি যে অন্যের ব্যথা বুঝতে পারেন তাহলে আপনি মানুষ হিসেবে বেঁচে আছেন। ইয়েস অর নো? তাহলে আমাদের কাজটা কি হবে? অন্যের ব্যথা বুঝতে হবে, অন্যের সমস্যা অনেক পাশে দাঁড়াতে হবে, যদি আপনি মানুষ হিসেবে পরিচয় হতে চান। কি বুঝতে রাজি আছে? সেক্ষেত্রে আপনাকে 3টা বিষয় ভালো করে বুঝতে হবে: অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কোনটা চয়েস আপনার? ম্যাক্সিমাম মানুষ তো আমরা অতীত নিয়ে পড়ে আছি। আমার বাবা চেয়ারম্যান ছিল, আমার দাদা ওইটা ছিল, আমার এইটা ছিল, এই কারণে তো ভাই মানুষের কাছে আমি বলতে যেতে পারি না। এগুলো বাদ দিতে হবে। অতীত আপনাকে সামনে যেতে বাধা দেয়। এবং কিছু মানুষ আছে আবার, যে অতীতে আমরা শুনে এসেছি ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো না, আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিও না। এগুলো বোঝা, এগুলো শোনার পরে অতীতের এই কথাগুলো শুনে মাথায় এমন ভাবে আমরা বিশ্বাসটাকে বেঁধে রেখেছি যে আমি তো গরিব, আমি কেমনে কোটিপতি হব, আমি আর সাহস খুঁজে পাচ্ছি না। আপনাদেরকে একটা বাস্তব ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। যারা ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা বন্ধ করেছেন, তাদেরকে বলবো বড় হওয়ার জন্য ছেঁড়া খাতাও লাগে না। আকিজ গ্রুপের মালিক মাত্র 22 বছর বয়সে সে কলকাতায় চলে যায়, সঙ্গে নিয়ে রাত 12:30 1টার সময় শিয়ালদহ স্টেশনে নামে। শিয়ালদহ স্টেশনে নামার পরে তখন কিন্তু বাংলাদেশ ভারত আমরা একসাথে চলাফেরা করতাম, তখন ভিসা পাসপোর্ট লাগতো না। ওইখানে যাওয়ার পরে রাত হয়েছে, সব দোকানপাট বন্ধ, প্যাসেঞ্জার যা যার মতো করে। এই ভদ্রলোক কোথায় যাবে, রাত কাটাবে, কোনো ঠিকানা নাই। প্ল্যাটফর্মের মধ্যে মাথায় দিয়ে ঘুমিয়ে রাত কেটে দিল। পরের দিন থেকে শুরু করলো কমলা লেবু বিক্রি করা, এইটা বিক্রি করা, ওইটা বিক্রি করে প্ল্যাটফর্মের মধ্যেই বিক্রি করতে করতে ফাইনালি সে একটা ওইখানে মুদির দোকান দিয়ে দিল। পান, বিড়ি, সিগারেট, মুদির দোকান বিক্রি করে, এইটাও ভালো চলছে। হঠাৎ করে কে বা কারা দোকানে আগুন লাগাই দিয়ে এক রাতে সব পুড়ে ছাই নাই। কিন্তু পড়শি যারা ছিল বা শেষ যারা ছিল, তারা আবার বললো তুমি হবে না, আমরা তোমার সঙ্গে হবে, তুমি আবার শুরু করবা। এখানে শিয়ালদহ স্টেশনে আবার একটা দোকান ফাইনালি সে কিছু টাকা বানিয়ে তৈরি করে বাংলাদেশে এসে কোথায় গেল? তার বন্ধুর বাবা বরিশালে একটা বিড়ি ফ্যাক্টরি করেছে। তার কাছে বলল, কাকা আমি একটা ব্যবসা করতে চাই, আমার কাছে টাকা পয়সা আছে, আপনি আমাকে পরামর্শ দেন। ও বিড়ি বানায়, ওকে বিড়ি বানানোর পরামর্শ দিল যে আমি তো বিড়ি বানাতে পারি, আমার যে কারিগর বিড়ি। ওই মালিকের কাছে পরামর্শ নিয়ে সেও বিড়ি বানানো শুরু করলো, নাম দিল আকিজ বিড়ি। আকিজ বিড়ি বানাতে 15 লক্ষ কর্মচারী তার প্রতিষ্ঠানে কাজ করে বেতন খায়। আমি বলতে চাই, আপনি যেখানে আছেন এখানে শুরু করেন, স্বপ্নটা দেখেন আর চেষ্টা করেন। আর যারা বলে আদার ব্যাপারী হয় জাহাজের খবর নিও না, আপনাদেরকে প্রশ্ন করি, আমার
আসলে জাহাজে করে, খবরটা কে রাখে বলেন তো? আদার ব্যাপারীরা রাখে। ইয়েস অর নো? তার মানে এই সমস্ত কথা আমাদের স্বপ্ন ভেঙে দেওয়ার কথা। ইয়েস অর নো? এগুলোকে বিশ্বাস করবো? আর বাবা কিছু আমি কোন পরিবার থেকে আছি কিছু যায় আসে না, কিন্তু আমি পৃথিবীর সেরাদের সেরা হতে চাই। এই আপনার বড় কথা। কি বড় হতে চাই? সফল হতে চাই? তাহলে আপনাকে এটাই আপনার সফল বানাবে। সো আপনাকে অতীত নিয়ে পড়ে থাকা যাবে না, বর্তমানে চিন্তা করবেন, বর্তমান ভবিষ্যৎ নির্মাণ করে দিবে। অতীত কখনো ভবিষ্যৎ নির্মাণ করে না, বর্তমানেই ভবিষ্যৎ নির্মাণ করে দেয়। আর শেষে যে কথাটা বলবো, এই যে বাঘটা একটা গরুকে তাড়া করেছে, তারা করতে করতে গরুটা যখন পারতেছে না, তখন দেখে যে একটা গর্তের মধ্যে পানি অল্প আছে, ও ভাবছে গরু তো ওই পানির মধ্যে লাফ দিচ্ছে, কিন্তু পানির মধ্যে লাফ দিয়ে দেখে এটা পুরোটা কাদা। এই কাদার মধ্যে গিয়ে আটকা পড়ে গেছে। বাঘও আবার গরুকে লাফ দিয়ে দেখাচ্ছে, ও আবার লাফ দিচ্ছে, ও যাও আটকা পড়ে গেছে। আর দুজনে যখন আটকা পড়ছে, বাঘ রেগে মেগে গরুকে বলছে, গরু তুই কোনোদিন মানুষ হইবি না, আরে বেটা লাফ দিবি দে, একটা পানি ভর্তি পুকুরে দে, সাঁতার কেটে পার হয়ে যেতাম, তুই কাদার মধ্যে লাফ দিলি, তুইও মরবি, এখন আমাকেও মার। গরু উত্তর দিতেছে, মরলে তুমি মরবা, আমি মরবো না। বাঘ অবাক হয়ে জিজ্ঞাসা, কেন? তুমিও আটকা পড়ে আছো, আমিও আটকা পড়ে আছি, কেউ নড়াচড়া করতে পারি না, তো আমি মরবো, তুমি মরবা না কেন? দেখো তুমি তো বাঘ, তুমি তো সিংহ, তুমি তো জঙ্গলের রাজা, তুমি তোমার মালিক, কিন্তু আমি যে গরু, আমার কিন্তু একটা মালিক আছে, তোমার তো কোনো মালিকই নাই। আমার যে মালিক, সে দেখো সন্ধ্যা হতে হতে যে বাসায় ফিরে না যায়, ও হন্য হয়ে খুঁজতে 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 গর্ত পর্যন্ত চলে আসে, আর দেখবে আমি এখানে আটকা পড়ে আছি, সে রশি টসি নিয়ে এসে আরো 2-5 জনকে ডেকে নিয়ে এসে লাঠি বাঁশ দিয়ে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে। আর তোমার কারণে যে আমি এখানে লাভ দিছি, এটা যখন দেখবে তুমি ওখানে আসো, ওই লাঠি বাঁশ দিয়ে তোমার মাথায় বাড়ি মেরে এখানে তোমাকে মেরে দিবে। ঘটনা কিন্তু কিছুক্ষণ পরে তাই ঘটলো। মালিক অন্য হয়ে ঘুরে ঘুরে এসে দেখে, হ্যাঁ হ্যাঁ, আমার গরুটাকে আটকা পড়ছে। পরে দেখো, ও বেটা কোন কারণে পড়ছে। এরপরে লোকজন ডেকে নিয়ে আসে, গরুটাকে তুললো, তারপরে বাঘের পিটায় মাইরে শুয়ে চলে। যারা হতাশায় ভুগছেন, নিরাশায় ভুগছেন, তাদের জন্য মেসেজটা খুব ক্লিয়ার যে একজন মালিক উপরে আছে। ইয়েস অর নো? আপনাকে সেভ করার জন্য, নিরাপদে রাখার জন্য পৃথিবীর কেউ না থাকলেও আপনার জন্য আপনার মালিক একসময় আপনাকে করতে হবে। আবার যদি অনেক কাজের মধ্যে আপনি খুব আপসেট, হতাশ, যে এতগুলো সঙ্গে যুক্ত হলাম, চাকরি করলাম, ব্যবসা করলাম, ওইটা করলাম, সেটা করলাম, কোথাও সফল হতে পারছেন না, আমি আবার আপনাকে বলতে চাই, এতগুলো কাজ থেকে সফলতা আসে নাই, একটা কাজ বেছে নেন, এমএক্সএন আপনার সঙ্গে আছে, এমএক্সএন আপনাকে সফল বানাবে ইনশাআল্লাহ। এবং নতুন অনেক কিছু আসবে আপনার সামনে। নতুনকে গ্রহণ করাটা সহজ, কিন্তু সত্যিকারের যে জিনিসটা সেটা পাওয়া কিন্তু খুব কঠিন। এখানে বলা হচ্ছে ইটস ভেরি ইজি টু ফাইন্ড এ নিউ ওয়ান। নতুন মানুষ খুঁজে পাওয়া সহজ, নতুন মানুষকে খুঁজে পাওয়া সহজ। দেখবেন আপনার কাছে নতুন অনেক মানুষ আসবে, কিন্তু সে সত্যিকারের মানুষ কিনা এটা খুঁজে পাওয়া কঠিন। অতএব পুরাতন মানুষ যদি যারা যন্ত্রণাও দেয়, তারপরে যদি সে সঠিক হয়, ওইটাকে ধরে রাখা উচিত। নতুনের পিছনে না ছুটে পুরাতন নিয়েই আপনি চিন্তা করেন। আমি বলতে চাই, ভালোভাবে শুরু করেন। তুমি তোমার গন্তব্য থেকে ততক্ষণ দূরে থাকবে যতক্ষণ না তার জন্য প্রথম পদক্ষেপ নিবে। আমরা যারা সফল হতে চাই, এখন থেকে একটা স্টেপ নিতে হবে। রাজি আছি? প্রতিদিন চিন্তা করেন অনেকগুলো, প্রায় 50 থেকে 70,000। বলা হচ্ছে এই প্রত্যেকটা চিন্তার মধ্যে যেটা রাইট থিং, ওটা যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু ওখান থেকে আউটপুট আসে। এই জন্য সঠিক চিন্তার মধ্যে, এতগুলো চিন্তার মধ্যে আমি বলবো একটা চিন্তা করেন, সেটা হচ্ছে এমএক্সএন এ কিভাবে সফল হওয়া যায়, এমএক্সএন এর যুক্ত থেকে কিভাবে মানুষের জন্য কাজ করা যায়। কি করতে চাই? সেক্ষেত্রে ইম্পর্টেন্ট একটা শব্দ, ফোকাস। এইটাকে মেইনটেইন করতে হবে। কি করতে হবে বলেন তো? ফোকাস। এটা আমার কথা না, তাহলে আগে জেনে নি ফোকাস কি। ফোকাসের ফুল ফর্ম হচ্ছে ফলো ওয়ান কোর্স আনটিল সাকসেস। এমন একটা রাস্তায় চলেন যে রাস্তা আপনাকে গন্তব্যে পৌঁছায় দিবে। ঠিক আছে কিনা? ফোকাস কাকে বলে? হোয়াট ইজ ফোকাস? দ্য সেন্টার অফ ইউর ইন্টারেস্ট অর অ্যাক্টিভিটি। বলা হচ্ছে আপনার আগ্রহ এবং আপনার কর্মের যে কেন্দ্রবিন্দু, সেটাই হচ্ছে আপনার ফোকাস। এখান থেকে বের হয়ে কে কোথায় যাবেন বলেন তো? বাসায়। বাসায় যাবেন। ম্যাডাম আপনি কোথায় যাবেন? এখান থেকে বের হয়ে বাসায়। আপনি দাওয়াত করতে যাবেন। ভেরি গুড। আপনি কোথায় যাবেন? বাসায়।
একজন মানুষ বললো দাওয়াত করতে যাবে, আর সবাই বললো বাসায় যাবে। আপনি এখানে কিছু শিখলেন, কিছুক্ষণ পরে প্রোগ্রামটা শেষ হবে, তাহলে ওইটা প্রয়োগ না করে বাসায় গেলে কি লাভ পাইলেন, কি আউটপুট পাইলেন? তারপর আপনার কেন্দ্রবিন্দু হচ্ছে চিন্তা এবং কর্মের আপনার বাসা। বাসায় তো 30 বছর কাটাইলেন, কোনো লাভ হয় নাই। বাসায় তো 30 বছর ধরে চললেন ফিরলেন, কোনো ইন্টারেস্ট পাইলেন না, কোনো সুবিধা পাইলেন না, কোনো বেনিফিট আসলো না, কোনো সফলতা আসলো না। বাসার বাইরে একটু সময় দেন, তাহলে এখান থেকে কিছু পাওয়া যাবে। ইয়েস অর নো? আজকে কোনো কথা শিখলাম, অন্তত পরিচিত মানুষ রংপুরে 2টা আছে, এই 2 জনের মধ্যে একজনকে দাওয়াতটা দিয়ে যায়, একজন মানুষ ইয়েস বললে আমার একটা টিম তৈরি হবে। ইয়েস নো? তাহলে কেন্দ্রবিন্দু যেটা, সেটাই আপনার ফোকাস। এই ফোকাসটা নেওয়ার জন্য কি করতেছে দেখেন, দ্য হোল ওয়ার্ল্ড ট্রাইং টু ক্যাচ ইউর ফোকাস। ইউর ফোকাস ইজ এভরিওয়ান বিজনেস। আপনার ফোকাসে হচ্ছে অনেক মানুষের ব্যবসা, এবং সারাদিন আপনার ফোকাস টেনে নিয়ে যাচ্ছে। কিভাবে নিচ্ছে দেখেন, ওই যে ফেসবুকে যারা থাকে সব সময়, ঘুমাতে গেল ফেসবুক, ঘুম থেকে উঠেও প্রথমে গিয়ে ফেসবুক, কি নোটিফিকেশন আসলো, একটা ছবি পোস্ট করছিলাম, কে কে লাইক করেছে, কে কে লাভ রিয়েক্ট দিয়েছে, কে কে হাহা রিয়েক্ট দিয়েছে। ঘুম থেকে উঠেই প্রথম চোখ চলে যায় ফেসবুকের দিকে। ইয়েস অর নো? আর এইভাবে চলছে সারাদিন। পড়াশোনা করলে পড়াশোনা 1 গুণ 3 গুণ ফেসবুকে, কাজ করলে কাজ 1 গুণ 5 গুণ ফেসবুকে। যেটাই করেন আপনার মনোযোগ, আপনার চিন্তা, আপনার কর্ম, আপনার ফোকাস বারবার ফেসবুকে যায়। ইয়েস অর নো? তারপর ফেসবুক আপনাকে প্রতিদিন আপনার ফোকাসটা নিয়ে যাচ্ছে। আর ফেসবুকে ফোকাস দেওয়ার কারণে কি হচ্ছে, আপনি টাকা খরচ করে এমবি কিনছেন, আর টাকা পাইতেছে মার্ক জুকারবার্গ। ইয়েস অর নো? আপনি টিকটক করেন, ওইখানে একই অবস্থা। আপনি গেমস খেলেন, আপনি টেলিভিশনে বসে বসে নাটক সিনেমা দেখেন, সময় খরচ করেন, আর টেলিভিশন চলতে বিদ্যুৎ খরচ করেন, আবার ডিশের লাইনের বিলও দেন। ইয়েস অর নো? আর বাকি সুবিধা কে পায়? যারা নাটক করে, যারা সিনেমা বানাইছে, যারা বানাইছে। ইয়েস অর নো? বসে বসে খেলা দেখতেছেন, ওইখানে একই অবস্থা। টিকিট কেটে খেলা দেখতে ঢুকছেন গ্যালারিতে, খেলা দেখতে দেখতে আপনি দেখতেছেন কোকা কোলার বিজ্ঞাপন দেওয়া আছে গ্যালারির চারপাশে, একটু পিপাসা লাগছে, তৃষ্ণা লাগছে, একটা কোকা কোলা কিনে আবার খেলা দেখা শুরু করে। কোকা কোলার কোম্পানি আজকে না আপনার লস হচ্ছে। ইয়েস অর নো? যারা প্রেম করছেন ওখানে লস হচ্ছে। মনোযোগ প্রেমিকার দিকে, প্রেমিকের দিকে, টাকা খরচ, সময় খরচ, জীবন। ঠিক না ভুল বলছি? জীবন গঠনের সময় এখন। জীবন সুন্দর হলে তোমাকে জীবন সুন্দর হয়ে যায়, সারা পৃথিবী তোমাকে লাঞ্ছনা বঞ্চনা। যতক্ষণ ফোকাস এনে দিবেন, ততক্ষণ ফোকাস এমএক্সএন আপনার পকেটে টাকা পাঠাবে। এটা আমার, এটা এই ভদ্রলোক বলতেছে। চিনেন তাদেরকে? কি নাম বলেন তো? ওয়ারেন বাফেট এবং বিল গেটস ওরা বলতেছে যে, এটা হচ্ছে ওয়ারেন বাফেট বলতেছে যে আমি একদিন, এটা তার ওয়াল থেকে, ওয়ারেন বাফেট বলতেছে আমি একদিন বিল গেটসের সাথে দেখা করতে গেলাম তার বাসায়, কিন্তু তার বাসায় গিয়ে যখন তার সঙ্গে কথা বলছিলাম, ঠিক ওই মুহূর্তে তার বাবা এসে আমাদের 2 জনকে স্পর্শ করলো। তার 2 জনের সফল মানুষ, 2 জন কিন্তু 2 মেরুর। একজন হচ্ছে ইনভেস্টমেন্ট প্ল্যানে সফল হয়েছে, একজন টেকনোলজি দিয়ে সফল হয়েছে। বিল গেটস টেকনোলজি সফটওয়্যার আবিষ্কার করে সে সফল হয়েছে, আর এই ওয়ারেন বাফেট বিভিন্ন ব্যাংক, বীমা, বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে করে সে সফল হয়েছে। তো 2 জনের সফল মানুষকে জিজ্ঞাসা করছে বিল গেটস এর বাবা, তোমরা 2 জন সফল মানুষ, এই সফল হওয়ার পিছনে কোন বিষয়টাকে বেশি প্রাধান্য দিয়েছো? 1 শব্দ লিখতে পারো, 10 শব্দ লিখতে পারো। এই কাগজ কলম নাও, 2 জনে 2 রুমে যাও, গিয়ে লিখে নিয়ে আসো। ওয়ারেন বাফেট মজার বিষয়, আমরা কোনো কথা বলা ছাড়াই গিয়ে 2 জনে একটা করে শব্দ লিখে নিয়ে আসছি। সেই শব্দটার নাম হচ্ছে, যেখানে যে ফোকাস করে সেখান থেকে তার আউটপুট আসে। আপনি যে চিন্তা করে দেখেন, আপনি যেখানে বেশি মনোযোগ দেন, যেখানে বেশি সময় দেন, যেখানে বেশি ফোকাস করেন, ওই জায়গা থেকে আপনি ইনকাম পাচ্ছেন, আয় রোজগার করছেন, অথবা সময় নষ্ট করছেন। ইয়েস অর নো? তাহলে আমি বলতে চাই, ফোকাসটাই হচ্ছে ইম্পর্টেন্ট সফল হওয়ার জন্য। আপনার ফোকাস কোথায়, ওখান থেকে আউটপুট আসবে। যেমন ফোকাসটা কি? ইওর লাইফ ইজ কন্ট্রোল বাই হোয়াট ইউ ফোকাস অন। আপনি যেখানে ফোকাস করেন সেইটাই আপনার জীবনটাকে নিয়ন্ত্রণ। তাহলে ফোকাসটা কেমন হতে পারে আমি একটু দেখাতে চাই। যেমন দেখেন,
হাউ টু বি ফোকাস, কেমনে ফোকাস থাকা যায়। এই যে বিন্দুটা আছে এখানে দেখতে পাচ্ছেন সবাই, এই যে ছোট্ট বিন্দুটা, আমি সবাইকে রিকোয়েস্ট করব, অনুরোধ করছি, এই বিন্দুটার দিকে সবাই একভাবে দুই চোখ ওইখানে নিয়ন্ত্রণ একেবারে রাখেন। সবাই আমার দিকে না, জাস্ট এখানে রাখেন সবাই। ওই যে আমার দিকেও তাকাই দিচ্ছে অনেকে, আমি বলছি ওইখানে তাকাই দিই, কমপক্ষে 20 সেকেন্ড তাকায় থাকেন, 30 সেকেন্ড তাকান, সবাই ওখানে তাকায় থাকেন। আপনি আমার দিকে তাকায় আসছেন কেন? আপনাকে তো বলছি এখানে তাকাই, এখানে জাস্ট মানে ওখানে তাকায় দেখেন। আপনি আর চোখে আমাকে দেখার চেষ্টা করেন, আমাকে আফসা আফসা লাগতেছে, ওইটা পরিষ্কার লাগতেছে, ইয়েস অর নো? এটাই হচ্ছে ফোকাস, যে আপনি যেখানে ফোকাস করবেন ওইটা পরিষ্কার হবে, বাকি সব অন্ধকার হয়ে যাবে। সো আপনি ফোকাস যেখানে করবেন সেখান থেকে আউটপুট আসবে। যেমন এই ম্যাগনিফাই গ্লাস দিয়ে যারা আমরা এই গেমসটা করেছি, এই যে আতশী কাঁচ দিয়ে পৃথিবীর আলো দেখে বলেন তো কত দূর থেকে? 15 কোটি কিলোমিটার, 15 কোটি কিলোমিটার দূর থেকে সে আমাদেরকে আলো দিচ্ছে সারা পৃথিবীতে। ওই সাইপ্রাস থেকে শুরু করে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। মজার বিষয়, শেষ ওখান থেকে যে রশ্মিগুলোকে ছড়িয়ে দিচ্ছে, এগুলো প্যারালাল ওয়েতে বিভিন্ন জায়গায় পড়ছে। আতশী কাঁচের একটা পাওয়ার আছে, ক্ষমতা আছে, সে সমস্ত রশ্মিগুলো কেন্দ্রীভূত করতে পারে। যখন আপনি সূর্যের দিকে আতশী কাঁচটা ধরবেন, ও সমস্ত রশ্মিগুলোকে কেন্দ্রীভূত করে এক জায়গায় নিয়ে এসে পাওয়ার তৈরি করে, শক্তি তৈরি করে। হাতের উপরে রাখবেন কাঁচটা, কিছুক্ষণ পরে হাত ফসকা পড়ে যাবে। কাঠের উপরে রাখবেন, কাঠ কিছুক্ষণ পরে পুড়ে ধোঁয়া ওঠা শুরু করবে। কাপড়ের উপরে রাখবেন, কাপড় পুড়ে যাবে। কাগজে রাখবেন, কাগজ পুড়ে যাবে। এটাই হচ্ছে ফোকাস। যেখানে ফোকাস দিবেন সেখান থেকে ধোঁয়া উঠবে, আলো হবে, পৃথিবী আলোকিত হবে, আপনার জীবন সুন্দর হবে। আমরা কি করি? চাকরিতে 2 ঘন্টা, ব্যবসায় 2 ঘন্টা, 2 ঘন্টা, সিরিয়াল দেখায় 2 ঘন্টা, বাচ্চাদের রান্না বান্নার পিছনে 2 ঘন্টা, সব জায়গায় ফোকাসটাকে ভাগ করে দিয়েছি, যার ফলে কোথা থেকে আমরা শতভাগ আউটপুট পাচ্ছি না। আমি আপনাকে আজকে রিকোয়েস্ট করবো, আগামী 24টা মাস, অনেক বেশি সময় নিচ্ছি, 24 মাস আমরা রাখবো 100%। রাজি আছি? অন্য কাজ করেন, কিন্তু ফোকাসটা কাজের মধ্যেই আমার ফোকাস আমার মাথায় কাজ করবে, যে এই মুহূর্তে কাউকে দাওয়াত দেওয়া। অফিসে বসে কাজ করছে, অফিসে কাজ করতে করতে আপনার ফোকাস তৈরি হবে। ক্লায়েন্ট আসছে, এদের মধ্যে কাউকে এমএক্সএন এর দাওয়াত দেওয়া যায়? ইয়েস অর নো? বিয়ে খাইতে গেছেন, বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া চলছে, ওখানে আপনার ফোকাস করবে, এই বিয়ে বাড়িতে কাউকে দাওয়াত দেওয়া যায়? ইয়েস অর নো? শ্বশুর বাড়িতে গেছেন, শ্বশুর বাড়ির সবার সঙ্গে ভালো কাজ হচ্ছে, আলোচনা চলছে, গল্প হচ্ছে, কিন্তু আপনার মাথায় ফোকাস তৈরি হয়ে যাবে যে এখানে কাউকে দাওয়াত দেওয়া যায় না। কলেজে গেছেন, ইউনিভার্সিটি গেলেন, ক্লাস চলতেছে, ক্লাসের ফাঁকে ফাঁকে মাথায় আসবে যে আমার কোন বন্ধুকে দাওয়াত দেওয়া যায় কি। ফোকাসটা এভাবে তৈরি হবে। আমি বলবো 24 মাস লাগবে না, আমার মাত্র 4 মাস লাগছে। আমি মনে করি আপনার 6 মাসেই আপনার জীবনে পরিবর্তন আসবে। যেমন দেখেন এই ভদ্রলোক, এই যে ম্যাগনিফাই গ্লাসটা ধরছে পাহাড়ের দিকে, পুরো পাহাড়টা আফসা আফসা হয়ে গেছে, যেখানে ফোকাসটা করছে সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে। ইয়েস অর নো? এটা হচ্ছে ফোকাস। এবং ফোকাস ধরে রাখার জন্য আমি 4টা পয়েন্ট বলবো, আলোচনা শেষ। এই 4টা পয়েন্টের মধ্যে প্রথমটা হচ্ছে ফোকাস ইওর গোল উইল বি রেগুলার ডিস্ট্রাকশন এবং সিলেক্ট ইওর মেন্টর। এই 4টা বিষয় মাথায় রেখে আপনি যে কাজটা কন্টিনিউ করেন, যে কোনো কাজে যেখানে যান সেখান থেকে আপনার সফলতা আসবে। তাহলে প্রথম কাজটা কি? আপনি যে লক্ষ্য, যেগুলো গন্তব্য আপনার, সেই গোলটা নির্ধারণ করতে হবে এবং মনে ফোকাস করতে হবে। আমাদের যারা এখানে বসে আছি, এখানকার সর্বোচ্চ পদের নামটা কি? যেখানে গেলে সফল হওয়া যায়, সাকসেসফুল হওয়া যায়। যেমন আমার কথায় আমি বলি, একেবারে বেকার একটা মানুষ, পড়াশোনা শেষ করে আমার পরিবারও চেয়েছিল আমি চাকরি করি, বাট আমাদের চাকরি হয় নাই। অনেকগুলো চাকরিতে জয়েন করেছিলাম, একটা একটা করে 4 মাসে 8টা চাকরিতে জয়েন করি, কোথাও 1 মাস শেষ করতে পারি নাই, বেতনও নিতে পারি নাই। আমার পরিবার বলেছিল আমাকে, এটা আমাদের লস প্রজেক্ট, কারণ ওর পিছনে যে টাকা পাঠাইছি, খরচ করছি, ঢাকায় পড়াশোনা করছে, পুরোটাই লস। টাকা দেওয়া বন্ধ, পয়সা দেওয়া বন্ধ, আমার পিছনে আর কোনো খরচ নাই। মেসে থাকি 3000 টাকা লাগতো তখন আমার কাছে, ওই 3000 টাকা আমি ইনকাম করতে পারতাম না। 3 মাস 4 মাস চলছে, মেস ভাড়া না দিয়ে বন্ধু বান্ধবের উপর চলতেছি। ওরা একসময় বললো, দোস্ত আর পারতেছি না, এখন তোমার রাস্তা দেখো। এমন একটা সময়ে
আমি বাড়িতে টাকার কথা বলছি, আমার মা আমাকে বলছে টাকা তো দূরের কথা, তোর বাবা তো তোর চেহারা দেখতে চায় না। আমাকে বলেছে আমার নাকি চেহারা দেখবে না। ভাবলাম চেহারা কোনো সমস্যা ছিল না, আয়নার সামনে গিয়ে দাঁড়াইলাম, না চেহারা তো আগের মতো আছে। আবার আম্মাকে বলছে আমার চেহারা তো আগের মতো আছে, দিবে না কেন? তোর আমার আম্মা ব্যাখ্যা করছে, দেখো তোকে পড়াশোনা করাতে আমাদের টাকা গরুর দুধ বিক্রি করতে হচ্ছে, মুরগির ডিম বিক্রি করতে হচ্ছে, চাল বিক্রি করতে হচ্ছে, ধান বিক্রি করতে হচ্ছে, অনেক কষ্ট করে নিজেরা খাই নাই, তোর ছোট ভাই বোনদেরকে খাওয়াই নাই, এগুলো বিক্রি করে করে তোকে প্রতি মাসে টাকা পাঠাইছিলাম অনেক বড় স্বপ্ন নিয়ে। স্বপ্নটা কি? তুই বড় হয়ে লেখাপড়া শেষ চাকরি করবি, নিজেও আমাদেরকে সাপোর্ট করবি। কিন্তু তুই পড়াশোনা শেষ করেছিস, রেজাল্ট ভালো হয়েছে, তুই চাকরি করিস আর ধরিস আর ছেড়ে দিস, এটা কেমন হয়? এরকম ছেলের চেহারা আমরা না পৃথিবীর কেউ দেখতে চায়। এমন ভাবে কাজটা করব, সর্বোচ্চটা দিয়ে করব, সর্বোচ্চ স্যাক্রিফাইসটা করব, সর্বোচ্চ মনোযোগ দিয়ে করব। আর এটা করার মাধ্যমে আমি এমন একটা জায়গায় যাব, শুধুমাত্র আমার বাবা মা আমার চেহারা দেখবে না, বাংলাদেশের অনেক মানুষ আমার চেহারা দেখার জন্য বসে থাকবে। আমার আপনাকে বলি, অনেস্টলি বলি, আল্লাহর অশেষ কৃপা, অশেষ মেহেরবানি, আল্লাহ আমাকে সেই সুযোগটা করে দিয়েছে। আজকে একজন মানুষ শুরু করেছিলাম, এখন প্রায় 9.5 লক্ষ ডিস্ট্রিবিউটর আমার সঙ্গে কাজ করে। প্রোডাক্ট বিক্রির কথা বলবো না আপনাদেরকে, জাস্ট একটা পেস্ট যদি কেউ কেনে নিজের ব্যবহারের জন্য, আর আমাকে যদি 1 টাকাও করে কমিশন দেয়, তাহলে আমার কাছে মাস শেষে কত আসবে বলেন তো? 9.5 লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে আসে। সো এটা ওই ব্যবসা, এটা ওই বিজনেস। এখানে আর আপনার যে মনোযোগ থাকে, কি দিতে চাই? দিতে চাই। আমি আজকে বলতে চাই, আমার বাবা মা আমাকে নিয়ে অনেক গর্বিত। শুধু না, আমার এলাকার মানুষ আমাকে নিয়ে গর্বিত, এলাকার মানুষ আমাকে নিয়ে, কারণ আমি আমার ইনকামের অংশ আমার এলাকার উন্নয়নে, আমাদের এলাকার সমাজের উন্নয়নে, এতিমখানার উন্নয়নে, মসজিদ উন্নয়নে, জাস্ট বুঝানোর জন্য বললাম। আমি বলতে চাই, আপনি যে আজকে সিদ্ধান্তটা নেন, আপনার ঘুমাতে পারবে, কারণ আপনি সাহায্য করলে তার মেয়েটার বিয়ে হবে। আজকে যদি আপনি সিদ্ধান্ত নেন, আপনার এলাকার অনেক মসজিদের ছাদ হবে, মন্দিরের ছাদ হবে, গির্জার ছাদ হবে, অনেক মানুষ সুবিধা মতো তার ইবাদত করতে পারবে। আপনি সিদ্ধান্ত না নেন, তাহলে অনেক মানুষ বঞ্চিত হবে, অনেক মানুষ দিশেহারা হবে, অনেক মানুষ কর্মস্থান থেকে দূরে থাকবে। একটা সিদ্ধান্ত, আজকের একটা সিদ্ধান্ত অনেক মানুষের পরিবর্তন হয়ে যাবে। কি সিদ্ধান্ত নিয়েছি আমরা? সবাই বলতে পারি আমরা কি ডিসিশন নিয়েছি? করতে চাই।